that. আমার দাবি না এটা, I have nothing to demand, but they told me আপনি হাউসে ডিমান্ড করুন, যেহেতু সরকার আমাদের বছর বৃদ্ধি করেন, by then you can take the decision to recruit them. যা সম্ভব আছে এখানে রিক্রুট করার ব্যবস্থা করুন। আরো একটা চিঠি পেলাম, যেটা আমার উদ্দেশ্য নয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। আমাদের রাজ্যের বঞ্চিত কিছু 20 বছর ধরে ফ্যামিলি ওয়েলফেয়ার এন্ড প্রিভেন্টিভ মেডিসিন ডিপার্টমেন্টে কাজ করছে আমাদের কিছু সংখ্যক কর্মচারী, যদিও এটা শূন্য পদের ব্যাপার। 25 of them 30 বছর কাজ করার পর মাল্টিপারপাস ওয়ার্কার থেকে মাল্টিপারপাস সুপারভাইজার হওয়ার কথা, none of them, তাদের একজনও সেই প্রমোশনটা পায়নি। এবং I have a copy of that letter, that application, that সেটা লিখেছে এবং তার একটা কপি আমার কাছে আছে। এবং এটা কোনো বাদ বিতন্ডার জন্য নয়, তর্কের জন্য নয়, I am just trying to ventilate the problem of those বঞ্চিত people to the honorable. আপনি আমাকে বাঁচিয়েছেন আজকে, really I am telling you, I am so thankful to you. যে এসপিজিটি ব্যাকআপ টেক 1 টেক 2 তারা কি বলছে জানেন? আমি এই বাইরে গেলাম, আমি বললাম দেখো ভাই বিধানসভার একটা রীতিনীতি আছে, তারা বলছে আপনি টেক 1 টেক 2 কে নিয়ে জিজ্ঞেস করেছেন, জিজ্ঞেস করা আমি তো করেছি, এখন চাকরি নিয়ে ওনার কাছে গিয়ে তো চাকরি যাবে না। There is a system, there is a policy. আমি জানি আমাদের রাজ্যের হাজারো বেকার যারা পরীক্ষা দিয়েছে এসপিজিটি টেক 1 টেক 2, তারা আমার বিটা হচ্ছে যেহেতু শূন্য পদের ব্যাপারটা এসছে, ডোন্ট ট্রাই টু ক্রিয়েট নিউ থিংস। 50,000 দেবেন না 500 জন দেবেন, হয়তোবা সেই সময় আমিও শুনেছি 2018 সালে মিস কলেজে স্ট্র্যাটেজি হতে পারে, হারিয়েছে, এখন একটা নতুন স্ট্র্যাটেজি হবে। তবে যাই হোক 50,000 যদি নাও হয়ে থাকে, হোয়াট এভার ভ্যাকেন্সি আছে জাস্ট ফিল ইট আপ, দেখা যাক তারপরে কি হবে। আর 50,000 চাকরি দেওয়া, আই ডোন্ট নো, আমি এই মন্ত্রী হাউসে বলবো, আমাকে যদি বছরে 50,000 চাকরি দেওয়ার নাম করে কেউ মন্ত্রী বানায়, আমি বলবো এই মন্ত্রীদের আমার দরকার নেই, কারণ পারবো না। এক বছরে কেন কি সরকারি চাকরি 50,000 কি করে দেবো, আমি দিতে পারবো। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, দিস আর অল পলিটিক্যাল ডিবেট। আমার এক প্রফেসর একদিন, উনি ম্যাথমেটিক্স এর প্রফেসর, বিহার থেকে ডক্টর পিকে ঝা, আমাকে বলেছে, আমার মনে আছে এখন, তুমি অঙ্ককে পলিটিক্স মনে করবে না। ইট ওয়াজ ইন দি ইয়ার 1988 এর কথা বলছি, যে যখন দুইজন পলিটিশিয়ান ডিবেট করবে, you will feel both of them are correct, but in mathematics only one person will be correct. একটা জিনিসের উপর either it is one or it is zero. তর্কযুদ্ধ করলাম এই ফিলোসফি নিয়ে। আমাদের যা ব্যর্থতা আছে এটাকে আপনারা পূরণ করবেন, রাজ্যের বেকারদের স্বপ্নকে আপনারা পূরণ করবেন, এই আশা আমারও আছে। আমাদের অল এমএলএস আমরা এই আশা নিয়ে বিধানসভায় আসি। এবং আরো একটা জিনিস শেষ করছি, আই ডোন্ট মিন টু বি গিভেন রোলিং, বাট আই এম ফিনিশিং ইট। আজকে এখানে গুজরাট থেকে বাইরে লোক যাচ্ছে কাজ করতে, হোয়াট ইজ দি প্রবলেম?
গুজরাট থেকে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার আই হ্যাভ নো প্রবলেম, তারা একটা মহাদেশ পেয়ে যদি তার পয়সা রোজগার করতে পারে নো প্রবলেম। বাট দি পয়েন্ট ইজ আমাদের এই রাজ্যে অনেক বেকার হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, পুনেতে কাজ করছে। আমি খবর নিয়ে দেখি কি কাজ করছো তোমরা, বলছে রেস্টুরেন্টে টেবিল পরিষ্কার করছি বা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছে। এগুলো তো নন স্কিল। আপনারা চেষ্টা করবেন, সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারটা হচ্ছে বড় ইঞ্জিন, ত্রিপুরা সরকারটা হচ্ছে অল্প ছোট ইঞ্জিন। দুইটা ইঞ্জিনকে মিলে আপনারা দেখবেন যে আমাদের নন স্কিল যারা ওয়ার্কফোর্স ত্রিপুরার বাইরে বেরিয়ে গেছে, কাজ করছে, 6,000 টাকা 10,000 টাকা দিয়ে কাজ করছে, তাদেরকে ফেরানো যায় কিনা এই চেষ্টাটুকু আপনারা। আর বিশেষ কিছু না বলে সার্ভেটা করিয়ে দেখুন, এটা আমার কথা না, প্লিজ ডু সামথিং টু ব্রিং দেম ব্যাক। এই কয়েকটি কথা বলে শৈলেন্দ্র বাবুর যে রেজলিউশন এবং প্লাস্টিক সার্জারি করা আমাদের কিশোর বর্মনের উভয় রেজলিউশনটাকে সমর্থন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন আমি মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন কর্তৃক আনিত সংশোধিত আকারে উত্থাপন রেজলিউশনটি বলে দিচ্ছি। সংশোধিত আকারের রেজলিউশনটি হলো রাজ্যে বেকার সমস্যা নিরসনে বেকারদের স্বাবলম্বী করার উদ্যোগের পাশাপাশি রাজ্য সরকারের দপ্তরগুলোতে কর্মচারী শূন্যপদ পূরণ করার চলমান প্রক্রিয়া আরো ত্বরান্বিত করার জন্য এই সভা রাজ্য সরকার যেহেতু আমার কাছে এই প্রাইভেট মেম্বার রেজলিউশনটা এসেছে এবং অনেকেই অনেকগুলো প্রশ্ন রেখেছেন, আমি এগুলো নোট করছিলাম, আপনারা বলবো কিন্তু সময় কম, একটু সংক্ষেপে আমি বলার চেষ্টা করবো এক দুটা পয়েন্ট। মাননীয় একদম সিনিয়র আমাদের বিধায়ক জিতেন বাবু বলছিলেন ইউটিউব থেকে রেফারেন্স নিয়ে। আমি তো প্রথমবার সদস্য, তো আমার একটা অনুরোধ থাকবে, আজকের দিনে ইউটিউব, ফেসবুক, টুইটার এই সমস্ত সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো, এগুলোর রেফারেন্স নিয়ে বিধানসভার মতো জায়গায় মনে হয় খুব আলোচনা করা আর যুক্তিগতা খুব একটা নেই। দ্বিতীয়ত, শৈলেন্দ্রবাবু উনি ওনার বক্তব্যের মাধ্যমে একটা কথা বলেছেন যে কোটি কোটি টাকা খরচা হচ্ছে প্ল্যান, পোস্টার এবং অ্যাডভার্টাইজমেন্টে, এই টাকা দিয়ে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তাহলে অনেক লোকের রোজগারের ব্যবস্থা হতে পারে। আমি একটা কথা বলতে চাই, একটা সময় কোয়াইট থেকে মানুষ কিন্তু জিপ গাড়ি ট্রেইলারে বসে আগরতলাতে আসতো। আমরা একটা সময় আমার বাড়ির গ্রামে সেখান থেকে জিপ গাড়ি কমান্ডো জিপের পিছনে বসে আমরা ধর্মনগর শহরে যেতাম। কিন্তু সময় পরিবর্তন হয়েছে, এখন সময় পরিবর্তন হয়েছে, এখন ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্টের ব্যবস্থা এসেছে, নিশ্চয়ই সেটারও প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রী দেশ স্বাধীনতার 75তম বর্ষ উপলক্ষে যখন বক্তব্য রাখছিলেন তখন একটা কথা বলেছেন যে আমরা ভারতকে বিশ্বগুরু বানাতে চাই, কিন্তু সেটা সম্ভব হবে ব্যবস্থার পরিবর্তনের মধ্যে দিয়ে এবং যুব শক্তিকে কাজে লাগিয়ে। এখন ব্যবস্থার পরিবর্তন যদি না হয়, আমি যদি ভাবি আজ থেকে 30 বছর আগে, 40 বছর সময় পরিবর্তন হয়েছে, সময়ের সঙ্গে আমাকেও পরিবর্তন করতে হবে। এখন কথা হচ্ছে আমাদের সরকার যেগুলো কমিটমেন্ট করেছিল এই বেকার সমস্যা সমাধানের জন্য, সেগুলো কতটুকু আমরা করলাম, এটা হলো মূল বিষয়। আমরা এই বিষয়টা নিয়ে আমি একদম সংক্ষেপে বলবো। আমার অনিমেষ বাবু বলছিলেন রিপোর্ট সার্ভে করানো, আমি দুটো সার্ভে এনেছি। একদম লেটেস্ট সার্ভে যে কেন্দ্র সরকার পিডিএটিক লেবার ফোর্স সার্ভে, এটা আমি 2018 সার্ভে এনেছি, এবারে সার্ভে এনেছি। আমি এখন সময় কম, তার জন্য বিস্তারিতভাবে বলতে পারবো না। আমি গোটা ভারতের সবগুলো রাজ্যে সার্ভে এনেছি, আমি রিপোর্টটা এখানে দেব। মাননীয় স্পিকার স্যার, বেকার সমস্যা সারা দেশের সঙ্গে ত্রিপুরাতে এটা একটা অন্যতম সমস্যা। রাজ্য সরকার বর্তমান এই বিষয়টা নিয়ে অত্যন্ত সচেতন। এই কারণে রাজ্য সরকার দপ্তরগুলো নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে। বিগত 5.5 বছরে প্রচুর সংখ্যক বেকারদের সরকারি চাকরির ব্যবস্থা করা হয়েছে। চলতি অর্থ বছরে 2023-24 রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে নতুন চাকরি দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। প্রায় প্রতিটি মন্ত্রিসভা বৈঠকে বিভিন্ন দপ্তরে নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেট পরীক্ষার মাধ্যমে 2018
টিএসআর দুটো ব্যাটালিয়নে 1413 জন টিএসআর কে নিয়োগ করা হয়েছে। আমরা 2018-19 এর পর থেকে 2023-24 এসপিএফ বলে 1262 জনকে নিয়োগ করা হয়েছে। আমি বলবো, আমি রিপোর্টটা এখানে দেব, আপনারা নোট করে নেবেন। এই কথাটা বারবার আজকে 5 তারিখ থেকে কন্টিনিউ এই বিষয়টা আসছে যে কর্মসংস্থানের ব্যবস্থা, তার জন্য আমি বিস্তারিত নিয়ে এসেছিলাম। টিপিএসসি এর মাধ্যমে 2018 এর পর থেকে এখন পর্যন্ত 1208 জনকে চাকরি দেওয়া হয়েছে। আমাদের জিআরবিটির মাধ্যমে কিছুদিন আগে আপনারা দেখেছেন, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, 1980 জনকে নিয়মিত পদে তাদের উপর নিয়োগ করা হয়েছে। গ্রুপ ডি আপনারা জানেন 2500 এর জন্য ভাইয়া পরীক্ষা চলছে, খুব শীঘ্রই সেগুলো নিয়োগ করা হবে। এনএচএম এর মাধ্যমে 2018 থেকে এখন পর্যন্ত 1015 জন ডাক্তার সহ নার্স সহ তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। 2018-19 থেকে এখন পর্যন্ত 302 জনকে জায়গা প্রজেক্টের চুক্তিবদ্ধ পদে তাদেরকে নিযুক্তি দেওয়া হয়েছে। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরে 2018-19 এর পর থেকে এখন পর্যন্ত অঙ্গনওয়াড়িতে 1039 জনকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, 1160 জনকে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগ দেওয়া হয়েছে। টিআরএল এর মাধ্যমে 2018-19 এর পর থেকে এখন পর্যন্ত 249 জনকে চুক্তিবদ্ধ কাজে নিয়োগ দেওয়া হয়েছে। তার পাশাপাশি 465 জনকে আউটসোর্সিং ও নিয়োগ করা হয়েছে সেখানে। আমাদের কাছে অনুমানিক 1215 জন গিগ শ্রমিক ওয়ার্কার, মাননীয় বিধায়ক আমাদের উনিও একটা কোয়েশ্চন রেখেছিলেন যে গিগ ওয়ার্কার জন্য আমরা কি করছি। সময় পরিবর্তন হয়েছে, এই যে গিগ ওয়ার্কার আগে ছিল না আমাদের এখানে, এখন অনলাইন বিজনেস বেড়েছে, ডেলিভারি বয়রা আসছে, তো সেখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আজকের দিনে আমাদের রাজ্যে এই একটা বড় সংখ্যা গিগ ওয়ার্কার রয়েছে, যারা 1215 জন নিজেরা নিজেদের উদ্যোগে কাজটা করছে। সিকিউরিটি গার্ড 2987 জন, এখন নতুন যারা সিকিউরিটি গার্ড বিভিন্ন জায়গায় প্রাইভেট নিয়োগ করছে, সেটা আমরা বলতে পারেন যে সেটা সরকারি নয়, কিন্তু সেটাও স্বরোজগার, আর সেটা তারা নিজেদের উদ্যোগে তারা করছে, সেখানে অনেকে রয়েছে। তাছাড়া রাজ্য সরকার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে 22,000 ছেলেমেয়েদেরকে এখন পর্যন্ত স্কিল ট্রেনিং দিয়েছে। এর আগে যখন অধিবেশন হয়েছিল, মাননীয় আমাদের বিধায়ক অনিল বাবু বলেছিলেন যে স্কিল ট্রেনিং কোর্স, আমার মনে আছে এখনো, তিনি বলেছিলেন স্কিল ট্রেনিং কোর্সে তারা কাজ পাচ্ছে কি, তাদের রোজগারের ব্যবস্থা হচ্ছে কি, তার জন্য সেটাও আমি এনেছি এবার। তাছাড়া দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল বিকাশ যোজনার মাধ্যমে 12,863 জন প্রশিক্ষণ পেয়ে তারা কাজে যোগ দিয়েছে। এছাড়া রাজ্যের কেন্দ্র সরকারের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন শূন্যপদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যেন বেকাররা চাকরি পায়, তার জন্য আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার, এসসি ওয়েলফেয়ার চাকরির মাধ্যমে সবার কর্মসংস্থান সম্ভব নয়, এ কথা মাথায় রেখে রাজ্য সরকার বিকল্প কর্মসংস্থানের পথ খোলা রাখার চেষ্টা করেছে। 2017-18 ত্রিপুরায় মাত্র 4140টি এসএসজি গ্রুপ ছিল, 768টি ভিলেজ ফেডারেশন ছিল, 9টা ক্লাস্টার লেভেল ফেডারেশন ছিল। টিআরএম এর তখনকার সময় আমরা যদি দেখি, এই বর্তমান সময় 47,600টা মহিলাদের স্বসহায়ক দল অর্থাৎ এসএসজি গ্রুপ তৈরি করা হয়েছে, যার মধ্যে যে বিষয়টা এই সেন্ট্রাল গ্রুপ বলার কারণ হলো যে 2094টি ভিলেজ অর্গানাইজেশন বা 102টা ক্লাস্টার লেভেল ফেডারেশন আমরা তৈরি করেছি। এদের যদি অর্থ প্রদান বা তাদেরকে সাহায্য করা বা তাদেরকে স্বাবলম্বী করে তোলা, কালকে যেটা আলোচনা হয়েছিল আত্মনির্ভর তৈরি করা, সেন্ট্রাল গ্রুপগুলোকে কর্মসংস্থান বা তাদের জীবিকা অর্জনের জন্য 948টা অমৃত সরোবর, প্রধানমন্ত্রী একটা স্কিম শুরু করেছিল অমৃত সরোবর নির্মাণ, এই স্বাধীনতার 75 বছরকে যেন স্মরণীয় হয়ে থাকে এবং জল জীবন মিশরে এই জল বাঁচানোর কথা বলা হচ্ছে, এই জল বাঁচানোর জন্য অমৃত সরোবর নির্মাণ করা হয়েছে। গত বছর 908টিও এই সমস্ত গ্রুপের হাতে তুলে দেওয়া হয়েছে, যে সেন্ট্রাল গ্রুপগুলো রয়েছে তাদের কাছে। 2013 থেকে 2018 আমি 5 বছরের শুধু হিসাবটা দিচ্ছি, যে 4,95 লক্ষ টাকা ওই সেন্ট্রাল গ্রুপগুলো যে 4,100 মতো তাদের সেন্ট্রাল গ্রুপ তাদেরকে লোন দেওয়ার পর থেকে 2018-19 যে বছরটা ফাইন্যান্সিয়াল ইয়ার
2019-20 যে ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা দিয়েছি 81 কোটি 49 লক্ষ টাকা। আমরা 2020-21 আমরা দিয়েছি 108 কোটি 15 লক্ষ টাকা। 21-22 ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা দিয়েছি 213 কোটি টাকা। আমরা 2022-23 আমরা দিয়েছি 289-82 লক্ষ টাকা। আমরা 2023-24 সাল এখন পর্যন্ত আমরা দিয়েছি 335 কোটি 54 লক্ষ টাকা। আমরা যদি এই হিসাবটা টোটাল দেখি তাহলে আমাদের এই 6 বছরের সরকার 1056 কোটি টাকা, অর্থাৎ 6 বছরের সরকার মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য 1056 কোটি টাকা দিয়েছে। আরেকদিকে 5 বছরের সরকার মাত্র 4 কোটি টাকা দিয়েছে। এটা পরিবর্তন, এই যে ব্যবস্থা পরিবর্তন, তাদেরকে স্বনির্ভর করা যে মানসিকতা। আমরা 2018-19 থেকে এখন পর্যন্ত স্বাবলম্বন স্কিমের মাধ্যমে 26,732 জনকে স্বাবলম্বন লোন দেওয়া হয়েছে। পিএমজিপি তে প্রধানমন্ত্রী এমপাওয়ারমেন্ট জেনারেশন প্রোগ্রাম পিএমজিপি সেই স্কিমের মাধ্যমে 22,714 জনকে লোন দেওয়া হয়েছে। এমএসএমই মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রেনার তার মাধ্যমে 4,226 জনকে লোন দেওয়া হয়েছে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রজেক্টের আওতায় ইতিমধ্যে রাজ্যের 3টা মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলা, ধর্মনগর, কৈলাসহরে স্থাপন করা হয়েছে। নিয়মিতভাবে তারা রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থানের স্বার্থে জব ফেয়ার অনুষ্ঠান করে চলছে। 2018-19 অর্থ বছর থেকে এখন পর্যন্ত 74টি জব ফেয়ার অনুষ্ঠান করা হয়েছে। এর মধ্যে থেকে 1734 জন যুবক যুবতী কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে সেই জব ফেয়ারের মাধ্যমে। 23-24 অর্থ বছরে জব ফেয়ারের মাধ্যমে 51 জন ডিপ্লোমা ডিগ্রিধারী ইঞ্জিনিয়ারকে রাজ্যের বাইরে কর্মসংস্থানের জন্য অফার দেওয়া হয়েছে। ইতিমধ্যে তাহলে খুশি হবে আমাদের রাজ্যে স্কিল ট্রেনিং এর মাধ্যমে 3 জন নার্সকে বিদেশে জাপানে তারা সেখানে অফার পেয়েছে। এই মাসেই তারা আমাদের এখান থেকে যাবে, যারা সেখানে গিয়ে কাজ করবেন তাদের জন্য ব্যবস্থা করা। এছাড়া কৃষি ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে চা বাগিচা বা আমাদের এসসি ওয়েলফেয়ার, এসটি ওয়েলফেয়ার, ওবিসি কর্পোরেশন সেখান থেকে বিভিন্ন সময় তাদেরকে লোনের মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করা বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এখন যে কথাটা হলো, এই যে বারবার কথাটা আছে সংখ্যাটা, যে আমাদের ইউথের সংখ্যাটা, আমি দুটো রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো। যেটা পিএটি লেবার ফোর্স সার্ভে ভারত সরকার করা প্রত্যেক বছর, এই সার্ভে অনুযায়ী বলছে যে আমাদের রাজ্যে 2018 সালে আগে যে সার্ভেটা হয়েছিল সেটা 2018 সালের সার্ভে, এই কাগজটা হয়েছে 17-18 সাল সার্ভে হয়েছে। সেখানে ত্রিপুরা রাজ্যে পরিসংখ্যান বলছে 8.7% ইউথ আমাদের বেকার সংখ্যা ছিল। আমাদের গ্রামীণ এলাকাতে, শহরি এলাকাতে ছিল 6.8%, সেটা আমাদের রাজ্যে। পাশাপাশি কেরলকে যদি দেখি আমি, আমাদের কেরলের তখনকার সময় অর্থাৎ 2018-তে 13.2% তাদের বেকার সংখ্যা ছিল গ্রামীণ এলাকাতে, শহরে 11.4% ছিল। সেটা গোটা ভারতবর্ষে 36টা কেন্দ্রশাসিত রাজ্য সহ গোটা রাজ্যের 36টা জায়গা রিপোর্ট রয়েছে। গোটা রাজ্য শুধু বললাম। এটা যদি আমরা এখন দেখি অর্থাৎ 2023-এ এসে দাঁড়িয়ে আমরা যদি দেখি 2022-এ জুলাই 2022 জুন 2023 যে রিপোর্টটা এসেছে গোটা ভারতের যে চিত্রটা, সেখানে আমরা যদি অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে একটা খালি বলবো, অন্ধ্রপ্রদেশে বর্তমান সময় গ্রামীণ এলাকাতে 6.5% ইউথদের রেশিও, যে আনএমপ্লয়েড রেশিওটা, আমাদের গ্রামীণ এলাকাতে তাদের 4.1 তাদের রেশিও। এটাই কেরলে যদি দেখুন তাহলে দেখবেন সেখানে 12.9% তাদের সেখানে রেশিও, শহরি এলাকাতে, গ্রামীণ এলাকাতে 7.0% রেশিও। আমরা যদি ত্রিপুরাকে দেখি, ত্রিপুরার যদি আমরা দেখি আরবান এলাকাতে একটু বেশি, সেখানে 3%, রতনদা ওই বলছিলেন ওনার বক্তব্যের মাধ্যমে 3%, আর গ্রামীণ এলাকাতে যদি দেখি 1.4%। এটা ভারতের সবচেয়ে কম পার্সেন্টেজ। এটা ডাটা বলছে ভারত সরকারের যে লেবারকে নিয়ে সার্ভে করা হয়। আমি সংখ্যার আধারে যদি বলি আপনাকে, শুধু তাই না, যেটা সংখ্যা দিয়ে যদি আমি আপনাদের বলতে চাই, 31/3/2018 তারিখে রাজ্যের কর্ম বিনিয়োগ কেন্দ্র আমাদের ত্রিপুরাতে যে ডাটা ছিল সেখানে নথিভুক্ত, সেটা ছিল 7,41,305 জন। অন্যদিকে আজ যদি আমরা 30/11/2023 সালে যে আমাদের এখানে যে রেজিস্ট্রেশন সংখ্যাটা রয়েছে সেটা হলো 2,79,251 জন। এটা কত পার্সেন্ট? যেটা অনলাইন ডাটা, এটা কত পার্সেন্ট কমেছে সেটা আপনারা বুঝতেই পারছেন। যে এর জন্য অনেকগুলো বিষয় ছিল, যেহেতু সময় কম, আরো একটা বিষয় রয়েছে।
আকারে দিয়েছে। খেলাধুলার মাধ্যমেও কিন্তু রোজগারের ব্যবস্থা হয়েছে, যেমন রাজ্যকে প্রতিনিধিত্ব করছে, দেশের প্রতিনিধিত্ব তারা গিয়ে করছে আমাদের রাজ্যকে দেশে, তেমনি তাদের রোজগারের ব্যবস্থা হয়েছে। ইতিমধ্যে এই 6 বছর পুরো হয়নি, 28 জন ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন টুর্নামেন্টে তারা গোল্ড মেডেল, সিলভার মেডেল জিতেছে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তার মধ্যে আমি একটা নাম বলছি, মধুমিতা দে অ্যাথলেটিকে গোল্ড মেডেল পেয়েছিল, তাকে সিআইএসএফ চাকরি দিয়ে দিয়েছে। অস্মিতা দে এই কয়েকদিন আগে, আজ থেকে 2 মাস আগে, অস্মিতা দে মধ্যপ্রদেশে গিয়েছে, সেখানে জুডোতে গোল্ড মেডেল জিতেছে, ইউপি পুলিশে তাকে চাকরি দিয়ে দিয়েছে। আমাদের রাজ্যে কুসুম বেগম, ববিতা ওরাং, প্রতিমা হোসেন, অজয় জমাতিয়া যারা ফুটবলে ত্রিপুরা সরকারি চাকরি পেয়েছে। এই কয়েকদিন আগে আপনারা জানেন প্রতিষ্ঠা সামন্ত আমাদের এখানে আগরতলা কোচিং সেন্টার কোচিং প্র্যাকটিস করতো, তাকে ভারত সরকার রেল মন্ত্রকে চাকরি দিয়েছে। তো ইতিমধ্যে আমরা যদি দেখি আরো 16 জনকে আমরা স্পোর্টস কাউন্সিলে চাকরি দিয়েছি। এই সব মিলে 28 জন ছেলে মেয়ে যারা খেলাধুলাতেও ভালো তাদের প্রতিভা অর্জন করেছে, তাদেরকে সরকার চাকরি দিয়েছে। এরকম অনেকগুলো বিষয় রয়েছে, অন্যান্য সেক্টরও কাজ হচ্ছে। এই সরকারের একটাই প্রয়াস যেন সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী যে সংকল্প নিয়েছেন ভারতকে বিশ্বগুরু বানানো, তো সেই লক্ষ্যে আমরাও সেখানে যেন ত্রিপুরা ভাগীদারি হই, আমরাও যে আমাদের রাজ্য স্বনির্ভর হোক, আত্মনির্ভর হোক, আমরা ওই মানসিকতাকে, আমি কিশোর বর্মন যে কথাটা বলছিলেন যে আমাদের মানসিকতার পরিবর্তন হওয়া চাই, যে আমরা আত্মনির্ভর। যখন একটা মাস্টার ডিগ্রি ছেলে, একটা পিএইচডি করা ছেলে বলে পিওনের চাকরির জন্য লাইনে দাঁড়াবে, এটা থেকে বেরিয়ে আসতে চাই। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা যেন স্বনির্ভর মানসিকতা এগিয়ে আসে। আমাদের এখানে অনেকগুলো রিসোর্স রয়েছে, সেগুলো বলছি না। আমাদের এখানে প্রায় 80,000 মেট্রিক টন রাবার আগর হয়, রাবার রয়েছে, ব্যাম্বু রয়েছে। আমি ব্যাম্বু মিশনের কথাটা এনেছিলাম। ব্যাম্বু মিশনের মাধ্যমে ন্যাশনাল ব্যাম্বু মিশন আমরা শুরু করিনি, কমিউনিস্ট আমাদের শুরু হয়েছে। এই ন্যাশনাল ব্যাম্বু মিশন 2018 সালে 22টা ক্লাস্টার ছিল ত্রিপুরাতে, অর্থাৎ কমন ফ্যাসিলিটি সেন্টার, এক জায়গায় অনেক লোকে গিয়ে কাজ করতে পারবে, এরকম 22টা ছিল। আজকের দিনে দাঁড়িয়ে 64টা হয়েছে। যেখানে 800 লোকে কাজ করতো, সেখানে 2500 লোকে কাজ করছে। এটা কি পরিবর্তন নয়? এটা কি সুশাসন নয়? এটা কি ক্রিটিসাইজ হয়েছে? ইম্পোর্ট এক্সপোর্ট একটা শুধুমাত্র কর্মসংস্থান হবে এর মানে এই নয় সবাই সরকারি চাকরি করবে। আমাদের রাজ্যে 2018 সালে এক্সপোর্ট কত হতো? মাত্র 6.46 লাখ, মানে 6.5 কোটি টাকা আমরা এক্সপোর্ট করতাম। আমাদের টোটাল বিজনেস কত ছিল? ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস ছিল 3,99 কোটি টাকা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হতো। আজকের দিনে দাঁড়িয়ে 2022-23 ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা 758 কোটি টাকার বিজনেস পাইছি ত্রিপুরা থেকে ইম্পোর্ট এক্সপোর্টে। শুধু আমরা এক্সপোর্ট করেছি, যদি আমি বলি আপনাকে 121 কোটি টাকা এক্সপোর্ট করেছি। কত রেশিও বৃদ্ধি হয়েছে এটা আমি বলছি না, আমাদের তথ্য বলছে, যারা ব্যবসায়ীরা রয়েছে, যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তারা বলছে। আগে যদি ইম্পোর্ট এক্সপোর্টে 500 লোক কাজ করতো, আর 2000 লোক কাজ করছে। আগে তো পরিবেশ হয়েছে, আজ চাঁদার জুলুম নেই, রসিদের জুলুম নেই, আন্দোলন নেই, একটা কাজ করার পরিবেশ তৈরি হয়েছে। এর জন্য আমি মাননীয় কিশোর বাবু যে অ্যামেন্ডমেন্ট এনেছেন সেটাকে সমর্থন জানিয়ে আমি উনি যেগুলো প্রস্তাব রেখেছেন এগুলোকে আমরা লিপিবদ্ধ করে সেটাকে আমি বলবো আমরা সেটাকে গ্রহণ করার জন্য। আর আমাদের শৈলেন্দ্র বাবু যেটা বলছিলেন ওটাকে আমরা মেনে নিতে পারলাম না পুরোপুরি। তো সবাইকে নমস্কার। মাননীয় স্পিকার স্যার, এখন আমি মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন কর্তৃক সংসদীয় আকারে উপস্থিত আমাদের জন্য বলে দিচ্ছি। সংশোধিত আকারে রেজুলেশন হল রাজ্যে বেকার সমস্যা নিরসনে বেকারদের স্বাবলম্বীকরণ উদ্যোগের পাশাপাশি রাজ্য সরকারের দপ্তরগুলোতে কর্মচারী শূন্যপদ পূরণ করার চলমান প্রক্রিয়া আরো ত্বরান্বিত করার জন্য সভা রাজ্য সরকারকে অনুরোধ জানাচ্ছে। যারা প্রস্তাবের পক্ষে হা বলবেন, যারা বিপক্ষে না বলবেন, তাদের সর্বসম্মতিক্রমে এই রেজুলেশনটি সভা কর্তৃক গৃহীত হইল। তৃতীয় রেজুলেশনটা এনেছেন মাননীয় চৌধুরী মহোদয়। একটা বিষয় আগেও বলেছে, পাবলিসিটির কথা বলেছে যে গভর্নমেন্ট মন্ত্রীদের খবর দিচ্ছে, পাবলিসিটি ডিপার্টমেন্টের কতগুলি তবুও আগে কিন্তু দরকার দিন আগে আমার কাছে বুদ্ধিজীবীদের একটা টিম এসছে নজর, বুদ্ধিজীবীরা এসে বলছে আলোচনা করছে, আচ্ছা আপনারা তো প্রচার করছেন, পাবলিসিটি দিচ্ছেন, তো কমিউনিস্ট পার্টি পাবলিসিটি ফেক দেখা এদের দুজনের প্রশ্ন 7 জন বলছে, अरे कैसे करेगा, उनको पास
उनको पास फेस कहाँ है? मुझे फेस देवे कब दे फेस ही तो नहीं जब निकला होता फेस को तो किसी देखा फेस ही तो नहीं যদিও আমি শুনেছি আমি জানি না যদিও শুনেছি জিতেন বাবু যে উনি কিন্তু মারা জিতেন বাবু কিন্তু মারা শুনেছি জিতেন বাবু একটা প্রস্তাব রেখেছে পাবলিসিটির জন্য এটা না শোনা বাকিটা আমার জানা তো বলছে জিতেন বাবু বলছে এখন আমরা কিন্তু প্রচারে যাওয়া উচিত এই দেখিয়ে তো এটাই প্রবলেম আমি জানি না ওই বুদ্ধিজীবীরা তখন বলছে তাদের মধ্যে ডিভিশন হচ্ছে আরে ভাই कैसे एक्टर में दुजन से लोग प्रोफेसर और नॉन बेंगली उनको पास बेस क्या है इनके पास तो डॉक्टर प्रोफेसर डॉक्टर मलिक शाह है तीसरा माता के पास उतुत किशोर है उस्मान वर्मा है उनके पास कौन है इसी तब तो ये पता नहीं স্যার যেটা বলেছেন স্যার না এটা তো কনভেনশন স্যার একটা পক্ষকে যদি কেউ বলে সে পক্ষটা আত্মপ্রকাশ করতে আরেকটা আছে এই দেখাচ্ছে না এই দেখাচ্ছে আমি মাননীয় পুরস্কার ভালো করেছেন कम्युनिस्ट पार्टी को अपना शक्ल दिखाने के लिए ये जनता का पैसे का जरूरत नहीं है आपका लिए